Assalamu alaikum. Welcome you all to a new video. আজকে হচ্ছে আমাদের third video states of matter. Okay, so already we have completed up to describe and explain changes of state: melting, boiling, evaporating, freezing and condensing in terms of kinetic particle theory. আমরা কিন্তু সেকেন্ড ক্লাসে এটা অলরেডি করে ফেলেছি। যারা দেখোনি ইউ ক্যান ফলো দ্য ক্লাস নাম্বার 2। ওকে, তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ইন্টারপ্রিট and explain heating and cooling curves in terms of kinetic particle theory. So kinetic particle theory অনুসারে আমরা হিটিং এবং কুলিং কার্ভসটা একটু বোঝার চেষ্টা করব আজকে। তো চলেন শুরু করা যাক। এখানে I had the note. Let's go and find it. Okay, heating and cooling curve. এখানে আমাদেরকে একটু বুঝতে হবে হিটিং এবং কুলিং কার্ভটা আসলে কি রকম ভাবে কাজ করে বা আসলে ব্যাপারটা কি, এটা আমি আপনাদেরকে ছবিতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। as you can see I have pinned a photo here. এই যে আমি যদি দেখাই এখানে কিন্তু একটা ছবি আছে। এটা বিশ্লেষণ করে আমরা একটু বোঝার চেষ্টা করব। তো চলেন আগে দেখে নেওয়া যাক আসলে হিটিং কার্ভটা আসলে কিভাবে কাজ করতেছে। এখানে সলিড, লিকুইড এবং গ্যাসের কার্ভ আছে। হ্যাঁ, যেখানে হিটিং আর সলিড, যখন আপনি একটা সলিডকে হিট করবেন, the line slopes upward means temperature rises. as you can see here, এখানে তুমি দেখতে পাবা, আচ্ছা আমি এটা নিলাম। হ্যাঁ, এই যে এখানে হিট দেওয়ার ফলে দেখো সলিডটা কি হচ্ছে, টেম্পারেচার রেইজ করতেছে। ঠিক আছে, the kinetic particle theory, particles vibrate faster as they gain kinetic energy. এটা আমরা জানি। মেল্টিং থেকে সলিড টু লিকুইড, এটা আমরা জানি মেল্টিংটা আসলে কি। সলিড থেকে লিকুইড ফর্মে আসার যে অবস্থা বা স্টেট তাকে বলা হয় মেল্টিং। ফ্ল্যাট লাইন, টেম্পারেচার স্টেজ কনস্ট্যান্ট। যখন মেল্টিং থাকবে, এই যে দেখতে পাচ্ছ এখানে অলরেডি লেখা আছে মেল্টিং, as you can see here মেল্টিং। এখানে কি হবে, এই যে লাইনটা এটা কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। Heat energy is used to break the forces between particles, not to increase motion. Heat energy absorb করে কি, তাদের মধ্যে যে মলিকুলার ফোর্স থাকে বা এখানে বলছে তাদের মধ্যে যে ফোর্স থাকে between particles, এটা ভেঙে দেওয়ার জন্য। ঠিক আছে, তারপর দেখো not to increase motion, মোশনটা আসলে বাড়ানোর জন্য না। তো মোশনটা কখন বাড়বে, পার্টিকেলস, আচ্ছা এটা আমি পরে দেখবো। particles begin to move past each another, একটার পর একটা কি হয়, মুভ করা শুরু করে, স্লাইড করে আর কি। তো এখানে দেখি আমরা 3 নাম্বার বলছে হিটিং আর লিকুইড। হিটিং আর লিকুইড কি হবে, লাইন স্লোপস আপওয়ার্ড। ওকে, লাইন স্লোপস আপওয়ার্ড। যখন একটা লিকুইডকে হিট দেওয়া হবে তখন লাইন স্লোপটা দেখো উপর দিকে চলে গেছে কিন্তু স্লোপটা। হ্যাঁ, তারপর হচ্ছে পার্টিকেলস মুভ ফাস্টার গেইনিং মোর কাইনেটিক এনার্জি। ডেফিনেটলি বয়েল করলে তারা পার্টিকেল গুলা হচ্ছে মোর এনার্জি গেইন করবে, কাইনেটিক এনার্জি। ঠিক আছে, তারপর মানে পার্টিকেল গুলা ফাস্ট মুভ করবে। বয়েলিংটা লিকুইড টু গ্যাস। হ্যাঁ, যেটা আমরা বলেছিলাম যে একটা লিকুইডের বয়েলিং পয়েন্টের উপরে যখন চলে যাবে টেম্পারেচারটা, যখন আপনি হিট প্রয়োগ করবেন তখন সেটা কি হবে, গ্যাসে রূপান্তরিত হবে। তো কি টেম্পারেচার স্টেজ কনস্ট্যান্ট। এই যে এখানে দেখতে পাচ্ছ, এই যে ভ্যাপোরাইজেশন। ঠিক আছে, ভ্যাপোরাইজেশন মানে হিট দেওয়ার পরে যখন এটা গ্যাস স্টেটে চলে যায় তখন এটা ভ্যাপোরাইজেশন হয়ে যায়। হ্যাঁ, তো এখানে আমরা যদি দেখি লাইন স্লোপটা কিন্তু কনস্ট্যান্ট, এটা কিন্তু উপর দিকে উঠে নেয়। তো ব্যাপারটা ছিল এটা। আর হচ্ছে এনার্জি ব্রেকস এন্ড রিমেইনিং ফোর্সেস বিটুইন পার্টিকেলস সো দে ক্যান স্কেপ ইনটু গ্যাস ফর্ম। হ্যাঁ, এনার্জি তাদের মধ্যে ব্রেক হয়ে যায়, যে কারণে তাদের যাদের যে ফোর্সটা থাকে মলিকুলার ফোর্স, এটা ব্রেক হয়ে যায় এবং সে কারণে এটা গ্যাস ফর্ম হয়ে যায়, গ্যাসে রূপান্তরিত হয়। হ্যাঁ, পার্টিকেল স্প্রেড আউট এন্ড মুভ ফ্রিলি, গ্যাস যেটা করে আর কি, এটা গ্যাসের ক্যারেক্টারিস্টিক্স। ওকে, এবার আমরা হিটিং কার্ভের ব্যাপারটা আমরা অলরেডি জানতে পারলাম। এবার একটু কুলিং কার্ভে আসি। হ্যাঁ, এটা কিন্তু রিভার্স অফ হিটিং কার্ভ। তো এখানে যদি আমরা দেখি কুলিং কার্ভটা আসলে কি, প্রথমে গ্যাস থেকে শুরু হবে। অ্যাজ আই সেড, এটা কিন্তু রিভার্স, যেহেতু গ্যাস থেকে লিকুইড, লিকুইড থেকে সলিড।
তো এখন আমরা বোঝার চেষ্টা করবো আসলে কার্ভটা কিভাবে কাজ করে। সো এখানে লেখা আছে, as you can see, the cooling curve is the reverse of heating, cooling a gas, একটা গ্যাসকে কুল করা। line slopes downward, particle lose kinetic energy and move slower. হ্যাঁ, গতদিনে আমরা পড়েছিলাম যে যখন এটা টেম্পারেচার লো করে দেওয়া হবে বা কমিয়ে দেওয়া হবে, কাইনেটিক পার্টিকেল গুলা কাইনেটিক এনার্জি লুজ করবে এবং যে কারণে তাদের ভিতরে যে পার্টিকেল গুলা এগুলো মোর স্লোলি মুভ করবে। হ্যাঁ, কন্ডেন্সিং এর ব্যাপারে আসে। হ্যাঁ, আমরা জানি কন্ডেন্সিং ব্যাপারটা কি, এটা গ্যাস থেকে লিকুইড করে আনা। তো গ্যাস থেকে লিকুইড করে আনা ব্যাপারটা কি দেখো, ফ্ল্যাট লাইন। এখানে হচ্ছে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে। হ্যাঁ, টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে। এই যে এখানে কন্ডেন্সিং এর ব্যাপারে, এই যে এখানে দেখতে পাচ্ছ আমরা কন্ডেনসেশন, এখানে কিন্তু টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকে। এনার্জি ব্রেক দ্য রিমেইনিং ফোর্সেস বিটুইন পার্টিকেলস সো দ্যাট দে ক্যান স্কেপ ইনটু গ্যাস ফর্ম। সরি, কোনটা বলতেছি আমি, সরি, এটা হবে কন্ডেনসেশন। ঠিক আছে, টেম্পারেচার কনস্ট্যান্ট থাকলো, পার্টিকেলস লুজ এনার্জি, কাম ক্লোজার এন্ড ফর্ম আ লিকুইড। আমার মনে হয় তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। কুলিং আর লিকুইড, টেম্পারেচার ড্রপস, পার্টিকেল স্লো ডাউন। হ্যাঁ, একটা লিকুইডটাকে যদি তুমি ঠান্ডা করে ফেলো তাহলে কি টেম্পারেচার ড্রপ করে এবং পার্টিকেল গুলো স্লো ডাউন হয়ে যায়। ফ্রিজিংটা কি, লিকুইড টু সলিড। হোয়াট ইজ ফ্রিজিং? ফ্রিজিং ইজ অ্যাকচুয়ালি লিকুইড থেকে সলিডে কনভার্ট করা। তো ফ্ল্যাট লাইনটা এখানে আমাদের কার্ভটা কিরকম থাকে, এনার্জি ইজ রিলিজড অ্যাজ পার্টিকেল সেটেল ইনটু ফিক্সড পজিশনস। ওকে, এনার্জি রিলিজ করে যেহেতু পার্টিকেল গুলো একটা ফিক্সড পজিশনে এসে জমা হয়। ফ্রিজিং লাইক আমরা যদি পানির কথাই চিন্তা করি, পানি ফ্রিজে রাখলে সেটা কি হয়ে যাবে, সেটা কিন্তু একটা স্যাটেল পজিশনে চলে আসবে সেগুলোর পার্টিকেল গুলো, তাই না, যেহেতু সলিড হয়ে যাবে। তারপরে আসে কুলিং আর সলিড। একটা সলিড কে কুল করলে আসলে কি হয়, ঠান্ডা করলে কি হয়, particles vibrate less as they continue the lose kinetic energy. আমরা জানি এমনিতেই সলিডের কাইনেটিক এনার্জি অনেক লো থাকে, কিন্তু যখন এটাকে কুল করা হবে বা ঠান্ডা করা হবে এটা কাইনেটিক এনার্জি আরো বেশি কমে যাবে। ওকে, সো আমার মনে হয় আমরা ব্যাপারটা বুঝতে পারছি হিটিং এন্ড কুলিং কার্ভটা। এবার যদি আমরা দেখি 5 নাম্বারটা, ডিসক্রাইব এন্ড এক্সপ্লেন in terms of kinetic particle theory the effect of temperature and pressure on the volume of gas, অর্থাৎ ভলিউম অফ গ্যাসের উপরে আসলে প্রেসারটা কি রকম কাজ করে। ঠিক আছে, যদি একটা গ্যাস ধরো 1 ডিএম কিউব অফ গ্যাস, সেখানে আমরা একটা প্রেসার দিলাম, হ্যাঁ, কোন একটা প্রেসার দিলাম কোন একটা অ্যামাউন্টের, দিলে সেই আসলে এটার ইফেক্টটা কি হবে, গ্যাসের কাইনেটিক পার্টিকেল আসলে এখানে আমাদেরকে কি ডিসক্রাইব করে আমরা সেটা একটু বোঝার চেষ্টা করবো। এখানে খুব ইজিলি আমি লিখছি, আমার মনে হয় তোমরা সহজেই বুঝতে পারবা। ইফেক্ট অফ টেম্পারেচার অন গ্যাস ভলিউম। ঠিক আছে, দেখো কিরকম কাজ করে। টেম্পারেচার যখন আমরা বাড়াবো, ইনক্রিজিং টেম্পারেচার, এই যে এখানে দেখতে পাচ্ছ অ্যারো দিয়ে দেখানো আছে, ভলিউম ইজ ইনক্রিজ। তার মানে ইফেক্ট অফ টেম্পারেচার, যদি কোন একটা গ্যাসে তাপ দেওয়া হয় তাহলে কি হবে, ভলিউমটা আরো বেশি বৃদ্ধি পাবে। কারণ কি, কারণ খুব ইজি, গ্যাসের পার্টিকেল গুলো আরো অনেক বেশি কাইনেটিক এনার্জি গেইন করবে, তারা আরো বেশি ছোটাছুটি করবে, তারা আরো বেশি এক্সপ্যান্ড হবে। ঠিক আছে, তো টেম্পারেচার যদি লো করে দেওয়া হয় তাহলে কি হবে, ডিক্রিজ করে দেওয়া হয় তার উল্টোটাই হবে, ভলিউম কমে যাবে। ওকে, আবার যদি আমরা দেখি ইফেক্ট অফ প্রেসার অন গ্যাস ভলিউম, আমরা যদি ইফেক্ট অফ প্রেসার, আমরা যদি প্রেসার দিই কোন একটা গ্যাসের ভলিউম, তখন কি হবে, প্রেসার যদি ইনক্রিজ করি তাহলে রিভার্স হবে, মানে প্রেসার ইনক্রিজ করলে ভলিউম কমে যাবে ডেফিনেটলি। মনে করো কোনো একটা পাত্রের মধ্যে বা মনে করো একটা কন্টেইনারের মধ্যে যদি গ্যাস থাকে, সেখানে যদি চাপ দেওয়া হয় ডেফিনেটলি এই গ্যাসটা কিন্তু কি হবে, কনজাস্টেড হয়ে যাবে, অনেক বেশি কম হয়ে আসবে, ছোট হয়ে আসবে, সো ভলিউমটা কমে যাবে। তো প্রেসার যদি ডিক্রিজ করা হয় তাহলে কি হবে, ভলিউম ইনক্রিজ করবে স্বাভাবিকভাবে। এটা আমরা গ্যাসের প্রপার্টিজ কাইনেটিক পার্টিকেল থিওরি থেকে আমরা জানতে পারলাম। এটা খুব ইজি একটা ব্যাপার ছিল। তো আমার মনে হয় আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখা উচিত। আগামী দিনগুলোতে আমরা ইনশাআল্লাহ ডিফিউশন পড়বো। ওকে, ডিফিউশনটা কি এটা আমরা পড়বো। আসলে ডিফিউশনের আরো অনেক বিষয়গুলো যেগুলো আমাদের পরীক্ষার সিলেবাসে আছে সেগুলো পড়ার চেষ্টা করবো, বোঝার চেষ্টা করবো। ওকে, সো দ্যাটস অল ফর টুডে।